ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলের এই নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা আধুনিক ইতিহাস চর্চার উপাদান নিয়ে পড়ছিলাম এবং প্রথম দুটো যে মূল উপাদান অর্থাৎ সরকারি নথিপত্র ও আত্মজীবনী এবং স্মৃতিকথা এইসব নিয়ে বিশদে জেনেছিলাম। আজ জেনে নেব বাকি অবশিষ্ট দুটো মূল উপাদান, যেগুলো হলো চিঠিপত্র বিবরণী চিঠিপত্র বিবরণী। চিঠিপত্র বিবরণী কেন গুরুত্বপূর্ণ না, আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতেও বলছি। কারণ চিঠিপত্রের মাধ্যমে সেই সময়ের বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন ধারার বিভিন্ন তথ্য আদান প্রদান হতো এবং সেই তথ্যগুলো লাভের মাধ্যমে আমরা সেই সময়ের সমাজ সংস্কৃতিকে খুব ভালোভাবে জানতে পারি। তো আমাদের সিলেবাসে এই চিঠিপত্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উদাহরণটি দেওয়া রয়েছে সেটি হলো জওহরলাল নেহরুর লেখা তার কন্যাকে অর্থাৎ ইন্দিরা গান্ধীকে লেখা সেই বিশেষ চিঠি, যা পরিচিত লেটার্স লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তো খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এখানে জওহরলাল নেহেরু ও তার মেয়ে ইন্দিরা গান্ধীর বিভিন্ন কথাবার্তা মুদ্রিত রয়েছে। তো এখানে অর্থাৎ এই চিঠিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান পাওয়া গেছে, যেমন আন্তর্জাতিকতাবাদের ধারণা, বিশ্ব প্রকৃতির ইতিহাস, এই সমস্ত কিছু জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন খুব ছোট বয়সেই। তো সেই চিঠিটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ সেখানে বিভিন্ন রকমের ইতিহাস চর্চার উপাদান আমরা খুঁজে পেয়েছি, পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য দিয়ে সাজানো এই বিশেষ চিঠি। তো এই চিঠিটা থেকে অনেক সময় একটি 4 নম্বরের প্রশ্ন আসে, তো অবশ্যই তোমরা এই জায়গাটি ভালো করে পড়বে এবং এই লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার মাধ্যমিক পরীক্ষার সন্দর্ভে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাশাপাশি চিঠিপত্র বিবরণী আমাদের এখানেই সমাপ্ত হলো। এবার চলে আসি আমরা অবশিষ্ট যেটা সর্বশেষ, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সাময়িক পত্র ও সংবাদপত্র। সাময়িক পত্র সংবাদপত্র কি আমরা খুব ভালোভাবেই জানি। তখনকার দিনে সাময়িক পত্র সংবাদপত্র এই জন্যই গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে প্রাত্যহিক অথবা সাপ্তাহিক অথবা পাক্ষিক অথবা মাসিক বিভিন্ন ধরনের ঘটনা বিবরণী, সেই সময় ঘটে চলা নানা রকম রাজনৈতিক অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু করে আন্দোলন, সমস্ত কিছুর বর্ণনা কিন্তু এই সাময়িক পত্র সংবাদপত্রগুলোর মধ্যে থাকতো। তবে পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার আমরা এর পরের ভিডিওতেই আলোচনা করব, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার প্রথম ভাগ। সেখানে একাধিক সাময়িক পত্র সংবাদপত্রের সাথে আমরা পরিচিত হব। কিন্তু এই অধ্যায়ের জন্য যে দুটো সাময়িক পত্র বা সংবাদপত্র আমাদের মধ্যে ইনক্লুড করা রয়েছে সেই দুটো হলো বঙ্গদর্শন ও সোমপ্রকাশ। বঙ্গদর্শন সোমপ্রকাশ। বঙ্গদর্শন কি? বঙ্গদর্শন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব একটি সাময়িক পত্র। তো সেই বঙ্গদর্শনে বিভিন্ন রকমের সমাজ সংস্কৃতি বা সাহিত্যের ধারা বা নারীদের অবস্থান এই সমস্ত বিষয় প্রকাশনা চলতো। এবং সোমপ্রকাশ কি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং পরবর্তীকালে দ্বারকানাথ বিদ্যাভূষণের নেতৃত্বে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু সমাজের বিভিন্ন দিক সম্বন্ধে তুলে ধরতো। পরবর্তীতে সোমপ্রকাশ পত্রিকা অবশ্য ব্রিটিশদের চাপে বন্ধ হয়ে যায়, কারণ এরা বেশ কিছু ব্রিটিশ বিরোধী লেখার জন্য তারা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে। তো অবশ্যই বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ দুটি গুরুত্বপূর্ণ বিষয়। সো
এই গেল বঙ্গদর্শন সমপ্রকাশের ওভারঅল দিকটা। এর ডিটেলস আমি পিপিটিতে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই পড়ে নেবে। পাশাপাশি মনে রাখবে এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যমিকের সাজেস্টিভ প্রশ্ন। তো অবশেষে আমরা ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চার উপাদান সম্বন্ধে শেষ করলাম ঠিকই, বাট একটি ছোট্ট টপিক যেটা ল্যাজের মতো আর কি অধ্যায়ের শেষে জুড়ে দেওয়া আছে, তো সেই টপিকটা নিয়ে, সেই টপিকে দুটো ভাগ নিয়ে বলবো, তাহলে আমাদের এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো সেই দুটো কি কি? আধুনিক ইতিহাস চর্চার উপাদানের মধ্যে আমরা মেন 4টে উপাদান তো পড়লাম, পাশাপাশি অ্যাপ্লাইড অর্থাৎ প্রযুক্তিগত 4টে দিকও এখানে বলা রয়েছে। সেই দুটি হলো ফটোগ্রাফ এবং দ্বিতীয় হলো ইন্টারনেট। ফটোগ্রাফ কি আমরা জানি, ছবি তোলা ক্যামেরার মাধ্যমে। তো সেই ফটোগ্রাফ কেন গুরুত্বপূর্ণ না, সেই আধুনিক ইতিহাস চলা মানে আধুনিক ইতিহাসের সময়কালে বিভিন্ন রকমের ফটোগ্রাফ আমরা পেয়ে থাকি। সেই ফটোগ্রাফ গুলো থেকে আমরা জানতে পারি যে সেই সময়ের পরিস্থিতি কিরকম ছিল, কে কার সঙ্গে দেখা করতেন। পাশাপাশি বেশ কিছু বিশেষ মুহূর্তের ফটোগ্রাফ আমাদের কাছে রয়েছে। ফটোগ্রাফ মূলত অবিকৃত হয়ে থাকে, তাই এগুলো ইতিহাস চর্চার উপাদানের একদম প্রযুক্ত। কিন্তু ফটোগ্রাফের একটি সমস্যা, যেটা হলো বর্তমানে বিভিন্ন রকমের এডিটিং সফটওয়্যার ইউজ করা। তোমরা অনেকেই ফটো এডিটের সঙ্গে যুক্ত, আমি জানি। তো এডিটিং সফটওয়্যার দিয়ে খুব সহজেই ফটোগ্রাফ গুলো কিন্তু পরিবর্তন করা যায়। পাশাপাশি এখন বর্তমান দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, সে কিন্তু যে কোনো ফটোগ্রাফকেই যেমন ভাবে ইচ্ছা পাল্টে দিতে পারে। তো এখানেই সমস্যা যে ফটোগ্রাফ গুলো আগে যেমন অবিকৃত ছিল, এখনকার যুগে অর্থাৎ প্রযুক্তির যুগে কিন্তু আর সেগুলো অবিকৃত নয়। সেগুলোকে খুব সহজেই বিকৃত করে দেওয়া সম্ভব, চেঞ্জ করে দেওয়া সম্ভব, যার ফলে ইতিহাস চর্চার জন্য যে মূল তথ্যগুলো সেগুলো সম্বন্ধে বিভ্রান্তির সৃষ্টি হয়। তো এই গেল ফটোগ্রাফের সীমাবদ্ধতা, পাশাপাশি সুবিধা। ইন্টারনেটেরও তাই। ইন্টারনেট আমাদের তথ্য ভান্ডার, আমরা জানি ইন্টারনেটে সব রকমের তথ্য পাওয়া যায়। তো খুব স্বাভাবিকভাবে বর্তমানে ঐতিহাসিকরাও নিজেদের বই লেখার সময় ইতিহাসের তথ্য হিসেবে কিন্তু ইন্টারনেটের বহুল ব্যবহার করেন। কিন্তু এখানেও সমস্যা, তাই ইন্টারনেটে যে যা ইচ্ছা আপলোড করে দিতে পারে, প্রপার ভেরিফিকেশনের কিন্তু কোনো জায়গা নেই। তাই ইন্টারনেটে অনেক সময় বেশ কিছু ভুয়ো তথ্য পাওয়া যায়। তাই সীমাবদ্ধতাগুলোকে আমাদের কাটিয়ে উঠতে হবে। আমাদের যে কোনো ইন্টারনেটে পাওয়া তথ্যকে যেভাবে সম্ভব ভেরিফাই করে নিতে হবে, বা একাধিক জায়গা থেকে একাধিক উৎস থেকে একই তথ্য বার করে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করে আমাদের কিন্তু সেই তথ্যগুলোকে সংগ্রহণ করতে হবে। তবে গিয়ে হয়তো ইন্টারনেটের সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পারবো। তো এই গেল ইতিহাসের ধারণার ওভারঅল অধ্যায়টা। এখানে আমরা কি কি পড়লাম একবার সামারাইজ করে নেওয়া যাক। আমরা পড়লাম আধুনিক সামাজিক ইতিহাস, যেটা আমাদের নতুন সামাজিক ইতিহাস, যেটা রাজাদের থেকে বেরিয়ে রাজাদের তৈরি সীমাবদ্ধতাকে কাটিয়ে উঠে সাধারণ মানুষের অংশ হয়ে উঠতে পেরেছে। সেখানে খেলা, মানুষের খাদ্যাভাস, পোশাক পরিচ্ছদ, শিল্প চর্চা, স্থাপত্য, স্থানীয় ইতিহাস, শহর, যানবাহন, বিজ্ঞান প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা, শিক্ষা, সকলে সমানভাবে কিন্তু অংশগ্রহণ করেছে। তো এই গেল আমাদের আধুনিক সামাজিক ইতিহাসের বিভিন্ন ধারা। পাশাপাশি আধুনিক ইতিহাস চর্চার উপাদান সম্বন্ধে আমরা জানলাম, যেখানে আমরা পড়লাম সরকারি নথিপত্র, বিবরণী, চিঠিপত্র, আত্মজীবনের স্মৃতিকথা, এই সমস্ত কিছু। তো এই অধ্যায়টা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বেস্ট অফ লাক।